কিছু হুল্লোড় হাসি, আর কিছু সময়ের সাথে দৌড়ে যাওয়া, কিছু চেনা স্মৃতির অচেনা স্বপ্নের ঘরে নিজেকে পাওয়া, আগামী ভোরের পালক অসীম আকাশে ছড়িয়ে তোমার আর আমার দু চোখে রোজ রোজ সকাল সকাল সকাল, রোজ রোজ সকাল সকাল সকাল, লা 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 লা, সকাল সকাল। আজ 2024 সালের 28শে ফেব্রুয়ারি বুধবার, বাংলা 1430 বঙ্গাব্দের 15ই ফাল্গুন। আজ সূর্যোদয় হয়েছে ভোর 6টা বেজে 6 মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে 5টা বেজে 35 মিনিটে। चिट्ठी आई है चिट्ठी आई है, चिट्ठी आई है चिट्ठी आई है, देश पराया छोड़ के आजा, पंछी पिंजरा तोड़ के आजा, आजा उम्र बहुत है छोटी, चिट्ठी आई है चिट्ठी आई है। শিলিগুড়ির শালিনী ভৌমিক ছোট থেকেই গানের প্রতি তার আগ্রহ জন্মায় বাবা মায়ের কাছ থেকে গান শুনতে শুনতে। 3.5 বছর বয়স থেকে গানের চর্চা শুরু হয় এবং তারপরে 7 বছর বয়স থেকে বিভিন্ন কম্পিটিশনে অংশগ্রহণও করে শালিনী। সেই শালিনী আজ 14 বছর ধরে পেশাগত সঙ্গীতের জগতে নিজের নাম এবং খ্যাতি অর্জন করেছে নিজের দক্ষতায়। 2টি অনু ফিল্মে শালিনী প্লেব্যাক করার সুযোগ পেয়েছেন। স্বনামধন্য শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্য, লোপামুদ্রা মিত্র, উষা উত্থুপজির সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য তার হয়েছে। আজ আমাদের সকাল সকালের অতিথি শিল্পী শিলিগুড়ির শালিনী ভৌমিক। নমস্কার, স্বাগত বন্ধুরা আজকের পর্বে। সকাল সকালের প্রত্যেকটি পর্ব এক এক রকম হয়ে উঠছে। আসলে আজ 28শে ফেব্রুয়ারি 1944 সালে আজকের দিনে যিনি জন্মেছিলেন তিনি ভারতবর্ষের সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল ধ্রুবতারা। তিনি রবীন্দ্র জৈন। তার জন্মকে মনে রেখে, তার জন্মের তারিখকে মনে রেখে আমরা আজকের দিনের বিশেষ পর্ব সাজিয়েছিলাম রবীন্দ্র জৈনের বিভিন্ন সঙ্গীত নিয়ে, তার কম্পোজ করা গান নিয়ে, তার লেখা গান নিয়ে। আসলে বাংলায়, হিন্দিতে, মালায়ালামে তিনি প্রচুর সঙ্গীত যেমন সৃষ্টি করেছেন, তেমনি প্রচুর গানের তিনি গীতিকারও। কিন্তু ওই যে একটি কথা আছে, আমরা যা ভাবি হয় তার অন্যরকম। কিন্তু গত পরশু দিন যেটা ঘটে গেল, যেই দিয়ে শুরু হলো আজকের এই পর্ব, আমাদের গজল সম্রাট পঙ্কজ উদাস চলে গেলেন। রবীন্দ্র জৈনে আমরা অবশ্যই থাকবো, তার সঙ্গীতে, তার সঙ্গীত সৃষ্টির মধ্যে আমরা নিশ্চয়ই আজকের পর্বে বিচরণ করব। কিন্তু তার আগে যদি পঙ্কজ উদাসজিকে আমরা শ্রদ্ধা না জানাই, তাহলে আজকের পর্ব একেবারেই মনে হয় বিফল হয়ে যায়। আমরা শুরু করেছি পঙ্কজ উদাসজিকে শ্রদ্ধা জানিয়ে, কিন্তু আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তার কাছে আমি আবদার জানাবো, এবং দর্শকরাও নিশ্চয়ই বলবেন যে গজল সম্রাট পঙ্কজ উদাসজিকে শ্রদ্ধা জানিয়ে আমরা যেন আমাদের মূল পর্বে আজকে প্রবেশ করি। হঠাৎ করে না এমন হয়ে যায়। তাই এই পর্বগুলো ঠিক যেভাবে আমরা সাজিয়ে থাকি, যেভাবে মনে করে থাকি, যেভাবে ভেবে থাকি, তার বাইরে গিয়ে কিছুটা আমাদেরকে আপনাদের সামনে উপস্থিত হতে হয়। তাই সকলের অনুমতি নিয়ে আমরা শুরু করব আজকের এই পর্ব রবীন্দ্র জৈন, এবং অবশ্যই তার আগে
পঙ্কজিতা আসছি। আপনার ফোন করুন 25681032 25681003। তার আগে অবশ্যই 0353। আপনারা জেনেই গেছেন ইতিমধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন শালিনী ভৌমিক। শালিনী নমস্কার, স্বাগত। কেমন আছো বলো? খুব ভালো আছি। এবং আজকে তুমি যেটা বললে, যেভাবে আমরা ভেবে আসি সবসময় সেটা হয় না, যেটা ভেবে এসেছিলাম এবং যা হচ্ছে, দুটোর জন্যই আমি দূরদর্শন কর্তৃপক্ষের কাছে সত্যি খুব বেশি কৃতজ্ঞতা জানাই যে এত ভালো এপিসোডে আমাকে একটু সুযোগ করে দেওয়ার জন্য। চেষ্টা করব আজকে পরিবেশনা দিয়ে যতটা পারা যায় অনুষ্ঠানটাকে ভরিয়ে তুলতে। তবে দেখা যাক আগে কি হয়। আগে কিভাবে শুরু করবে ভেবেছো? মানে ঘটনাটা ঘটে গেল, মানে আমরা যার গান শুনে বড় হয়েছি, পঙ্কজিতা আসছি, সেই বিখ্যাত গানগুলো আমাদের ছেলেবেলা থেকে বড় হয়ে ওঠার মধ্যে কিন্তু রবীন্দ্র জৈন এবং পঙ্কজিতা আসছি দুজনেরই খুব অবদান আছে। বেশ কয়েকটি গান আমাদের বারবার ঘুরে ফিরে আমাদের মনের মণিকোঠায় চিরস্মরণীয় হয়ে থাকবে। তুমি কি ভাবলে আজকের এপিসোডে এসে? এর জন্য তো তৈরি হয়েছিলে না, কিন্তু কিভাবে শুরু করবে ভেবেছো? তুমি যখন বলছিলে, বলতে বলতেই আমি ভাবলাম একটি ওনার গাওয়া একটি খুব পুরনো প্রিয় গান, যেটা সবসময় বাড়িতে শুনে এসেছি, শুনে শুনে তৈরি হওয়া। তো সেরকমই একটি গান সাজন ফিল্মের থেকে গাওয়ার চেষ্টা করছি, পঙ্কজ দাসজিকে স্মরণ করে। শুরু হোক।
ভালো শ্রদ্ধার্ঘ্য আর কি হতে পারে। আসলে সাজন ছবিতে পঙ্কজ উদাসজি বসে গাইছেন এবং তারপরে বারবার এই গানটা আমরা এই ছবিতে আবার শুনেছি, কখনো হয়তো সঞ্জয় দত্ত গাইছেন, এসপি বালসুব্রমণিয়ান সেটাকে গেয়েছেন এবং এইভাবেই ছবিতে এই গানটি বারবার ঘুরে ফিরে এসছে। আমরা যখন এই গানটি শুনছিলাম তখন সেই পঙ্কজ উদাসের বসে গাওয়ার সেই দৃশ্যটি বারবার করে মনে পড়ছিল এবং তিনি আমাদের মাঝখানে এভাবেই থেকে যাবেন। আসলে শিল্পীরা সেভাবেই থেকে যান, তার কর্মের মধ্যে দিয়ে, তার শিল্পের মধ্যে দিয়ে, তার সৃজনের মধ্যে দিয়ে, তার সৃষ্ট কর্মের মধ্যে দিয়ে। এভাবেই তিনি তার গজলের মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে ভারতবর্ষের সঙ্গীতকে যেভাবে ঋদ্ধ করেছেন, যেভাবে পূর্ণ করেছেন, তিনি তার কাজের মধ্যে আমাদের মাঝখানে থেকে যাবেন। তার প্রতি জলপাইগুড়ি দূরদর্শনের পক্ষ থেকে আমাদের বিনম্র প্রণাম, শ্রদ্ধা নিবেদন করছি। আমরা যেভাবে ভেবেছিলাম যে রবীন্দ্র জৈনের গানে আজকে আমরা থাকবো, সেখানেই আমরা আসবো। হয়তো দর্শক বন্ধুরা পঙ্কজ উদাসের গান শুনবার জন্য ফোন করতে পারেন, যদি করেন, এবং তার একটি বিখ্যাত গান যেটি না হলে মনে হয় হবেই না, সেটা চিঠি আই হ্যায়, সেটাও হয়তো কখনো শুনে নেব। কিন্তু তার আগে তুমি কি ভেবেছো, কিভাবে শুরু করবে আর কি? তোমার এই তার মধ্যে দিয়ে আমি তোমার কথা বলার মধ্যে দিয়ে আমি যেটা ভাবছিলাম, সত্যি এটা বোধহয় গুরু হারাবার পরব চলছে। পঙ্কজ উদাসজি চলে গেলেন, আমার গুরু শ্রদ্ধেয় উস্তাদ রাশিদ খানজি দেহ রাখলেন, কিন্তু বা রবীন্দ্র জৈনজি, এনাদের প্রেজেন্স হয়তো এখন আমরা আক্ষরিক অর্থে দেখতে পাচ্ছি না, কিন্তু সত্যি যে গানটা দিয়ে আমি স্টার্ট করলাম সেটা তাদের প্রত্যেককেই আমাদের শ্রদ্ধার্ঘ্য, যে তাদের কারোর সৃষ্টি ছাড়াই, পঙ্কজ উদাসজি হোক বা রবীন্দ্র জৈনজি হোক, সবটাই মানে ইনকমপ্লিট, তাদের গান পূর্ণ হয় না, একেবারেই তাই। তো রবীন্দ্র জৈনজিকে নিয়ে আমরা ভেবেছি, আজকে ওনার দিন, তো ওনার একটি খুব খুব জনপ্রিয় ভজন, যেটা আমাদের ছোটবেলায় রামায়ণ সিরিয়ালেও আমরা শুনে বড় হয়েছি এবং সেই ভজনটা আমরা বারে বারে শুনতে থাকি, এমনকি অনেক সিনেমাতেও গাওয়া হয়েছে। তো সেটি দিয়ে শুরু করছি। আবার সেই আমাদের ছোটবেলায় ফিরিয়ে আনলে আর কি। রামানন্দজির রামায়ণ সিরিয়াল রবিবার দিন সকালবেলায় সমস্ত কিছু স্তব্ধ হয়ে যেত সে সময়, আর রবীন্দ্র জৈনজির সেই গান, সেই কম্পোজিশন আমরা কখনোই ভুলবো না। যারা সেই সময়টায় নয় তারা হয়তো এখন দেখে নিতে পারে, কিন্তু একটা সময় একটা সুরের দাবি নিয়ে আসে, একটা সৃষ্টির দাবি নিয়ে আসে। সেই সময় রামায়ণ মনে হয় আজকে যদি আমরা দেখিও সেভাবে হয়তো আমাদের মনে সেই প্রভাবটা হয়তো বিস্তার করে, কিন্তু আমরা সেই সময় যারা বড় হয়েছি তাদের মনে কিন্তু একটা অনেকটা জায়গা নিয়ে আছে, তাই তো? সেটা আবার লকডাউন আমাদেরকে মনে করিয়ে দিল এবং সত্যি দূরদর্শনের কাছে আবার আমরা বারবার সেই জন্য দূরদর্শনের কাছে বারবার ফিরে ফিরে যেতে হয়, কারণ আমাদের কাছে আমাদের আর্কাইভে যা যা রয়েছে আর কি, সেগুলো অন্য কোনো চ্যানেল দেখাতে পারবে না, চেষ্টা করলেও পারবেন না। তো আমরা যাই তাহলে। হ্যাঁ, সেই ভজনটা দিয়ে শুরু করছি।
बोलो राम 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 सिया राम जय जय राम राम सिया राम जय जय राम राम सिया राम जय जय राम। খুব সুন্দর আরেকটি গান আমরা শুনলাম। আসলে পঙ্কজি দাসকে শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের পর্ব শুরু হয়েছে এবং তারপর রবীন্দ্র জৈনের জন্মদিন আজকে। আমাদের পূর্ব পরিকল্পনাই ছিল যে আজকের পর্বটি তাকে উৎসর্গ করে করা হবে এবং সেভাবেই শালিনী বিভিন্ন ধরনের গান সাজিয়ে এসছে, তার মাঝখানে এই অঘটন। তাই আমরা দর্শকদের ফোন নিতে নিতে এগিয়ে যাব। আমরা পরের গানে যাই। শালিনী একটু মাইক থেকে মুখটা একটু দূরে, কারণ তোমাকে যখন ধরছে ক্যামেরায় তখন মুখটা মাইক্রোফোনে ঢেকে যাচ্ছে একটু অ্যাঙ্গেলে। হ্যাঁ, তো সেই জন্য আমরা পরের গানে যাই। দর্শকদের ফোন হয়তো এর পরে আমরা পাবো। এবার কি গান শোনাবে বলো? মানে এই গানটি যে গাইলে না, এবং এর মধ্যে অনেক স্মৃতি, আমাদের মতো মানে বয়সী যারা, তাদের সকলেরই অনেক স্মৃতি কিন্তু উঠে এলো আর কি। তাই নয় সুবিধা, সব বয়সী আমাদেরও। আমি যখন বলছি রাম সিয়া রাম, আমার গায়ে কাটা দিচ্ছে লিটারালি। আর এটা সত্যি আমাদের ছোটবেলা, এবং শুধু ছোটবেলা না, এটা একটা জীবন্ত একটা গান, মানে সর্বক্ষণ একই রকম একটা ইয়ে দেয় আর কি, ফিলিং। এবং রবীন্দ্র জৈনের কথা যদি বলি, যে তিনি এই সময় বেশ কিছু সিরিয়ালে যে কম্পোজ করেছিলেন, রামায়ণ তো বটে, এবং শ্রীকৃষ্ণ, তারপরে হনুমান চালিসা ইত্যাদি অনেক ভক্তিগীতি ভজন তিনি বাংলায় হিন্দিতে সমানভাবে কিন্তু তিনি সৃষ্টি করে গেছেন। একদিকে লেখা, একদিকে সুর, কি অদ্ভুত জিনিয়াস মানুষ, ভাষা দক্ষতা ভাবাই যায় না। তার কথায় আমরা আসবো, কিন্তু তার আগে একটি গানে যাই। ঠিক, তুমি যেটা বললে সেই সূত্র ধরেই বলি। এবারে আমি যে গানটি গাইবো সেটাও কিন্তু উনি দুটো ভাষায় লিখেছেন, এবং বাংলাটা উনি নিজে গেয়েওছেন, উনিও গেছেন এবং নির্মলা মিশ্রজিও গেয়েছেন। তা আমি প্রথমে হিন্দিটা গাইছি, তারপরে চেষ্টা করবো। খুব সবারই প্রিয় গান, চেষ্টা করবো।
বাংলাটাও একটু শোনাই। এত শোনাও, আমরা গানে যাব, তোমার বাংলাটা শুনবো, এর সঙ্গে বাংলাটা না শুনলে অপূর্ণ থাকবে, কিন্তু তার আগে একটু বিজ্ঞাপনের বিরতি। বিজ্ঞাপনের বিরতির পর আমরা আবার ফিরে এলাম। কোনো ফোন ঢুকছে না, মনে হয় ফোন লাইনে কোনো বিভ্রাট থাকতে পারে, আমাদের মাঝে মাঝে এটা হয়। আমরা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছি যে আরেকটি ফোন লাইন লাগানোর জন্য, কারণ অনেক দর্শক বসে থাকেন সকাল থেকে, এবং তারা যদি না ঢুকতে পারেন তাদেরও যেমন অসুবিধা হয়, এবং আমাদের সঙ্গেও এই যে একটা সেতু বন্ধ হয়, আমাদের সঙ্গে যে একটা যোগাযোগের একটা নিবিড় বন্ধুত্ব তৈরি হয়, তাতে কোথাও একটা ব্যাঘাত ঘটে। কিন্তু আবার এটাও সত্য যে যেদিন ফোন ঢোকে না সেদিন আমরা একসঙ্গে অনেক বেশি গান শুনতে পারি। আজকে শালিনী এসছে, আপনারা ঘরে বসে গান শুনুন, এবং তার পরবর্তী দিনে যদি আপনারা জানান যে আজকের গান কেমন লাগলো তাহলেও চলবে, কিন্তু আমরা অনেক বেশি বেশি করে একটু গান শুনে নিই আপনাদের সকলের অনুমতি নিয়ে, তাই তো? শালিনীর কাছে যাই। শালিনী আসলে বলছিলে যে দেখো এটা গীত গাথা চাল একটি বিখ্যাত ছবি, এবং সেই সঙ্গে সচিনের অভিনয়, আরতি মুখোপাধ্যায়ের সেই বিখ্যাত গান, রবীন্দ্র জৈনের সুর, সবটা মিলেমিশে একটা অদ্ভুত সৃজন, একটা অদ্ভুত কেমিস্ট্রি। তুমি বাংলাটা একটু শোনাও, তাই না? এটা যেমন রবীন্দ্র জয়ন্তী গিয়েছেন, কি অসাধারণ গেয়েছেন, এবং বাংলা ভাষাটা কি ভালোভাবে উনি মানে পরিস্ফুট করেছেন, কি সুন্দর লিখতেন বলো, মানে গানগুলো সত্যি তাই লেখা অমায়িক ভাবে বোধহয় বেরিয়ে আসতো শব্দগুলো একেবারে সেরকম ভাবে খুব সুন্দর করে গানটা নির্মলা মিশ্রজিও গেয়েছেন। আসলে নির্মলা মিশ্রজির সঙ্গে না রবীন্দ্রজীর একটা অদ্ভুত সুন্দর একটা সম্পর্ক ছিল, সেই সম্পর্কে গল্প আমরা বলবো যদি সময় হয় বা তুমি সেই ধরনের গানগুলো গেয়ে থাকো, কিন্তু তার আগে গানে যাই। ভালোবেসে রাধা তুমি নিলে বদনা, ভালোবেসে রাধা তুমি নিলে বদনা, দিল না দিল না কেউ চোখের জলের ভালোবেসে রাধা তুমি নিলে বদনাম, ভালোবেসে রাধা তুমি নিলে বদনাম, দিল না কেউ চোখের জলের দান, দিল না কেউ চোখের জলের দান।
একটি অসাধারণ কম্পোজিশন আমরা একবার হিন্দিতে এবং একবার বাংলায় শুনলাম। একটি গান গাইছেন আরতি মুখোপাধ্যায় হিন্দি, এবং তারপরেই গাইছেন নির্মলা মিশ্রজি। এবং নির্মলা মিশ্রজি তার অনেক গান গেয়েছেন, রবীন্দ্র জৈনের কম্পোজিশন গান যেগুলো, সেগুলো নির্মলা মিশ্রজি প্রচুর গান গেয়েছেন এবং বিখ্যাত বিখ্যাত গান। কিন্তু হিন্দি গানগুলো তিনি গাননি, হয়তো হিন্দিগুলোই যখন বাংলা করছেন তিনি আবার নির্মলা মিশ্রজিকে গিয়ে গাওয়াচ্ছেন আর কি। তো এখানেই হচ্ছে তার বৈশিষ্ট্য। দেখো, তিনি ইন্দ্রমণি জৈন এবং কিরণ জৈনের তৃতীয় সন্তান ছিলেন 7 ছেলে মেয়ের মধ্যে। কিন্তু তিনি বুঝেছিলেন তার তো একটা অপারগতা ছিল, তিনি যেহেতু তিনি দৃষ্টিশক্তিহীন ছিলেন, কিন্তু তিনি প্রথম থেকে একদম ছেলেবেলা থেকে এটা উপলব্ধি করেছিলেন যে তার সঙ্গীতের যে প্রতিভা আছে সেইটি একেবারেই অন্যরকম, এবং তিনি সেই সঙ্গীতের মধ্যেই তিনি একদম ছোট থেকে নিমজ্জিতই ছিলেন বলা যায়। এবং বড় হয়ে তো তিনি যেভাবে প্রায় 200-র বেশি তিনি স্কোর করেছেন, যে মানে ইয়েতে হিন্দি ছবির গানে, মিউজিক অ্যারেঞ্জমেন্ট এবং সুর, একদিকে লেখা মালায়ালাম ছবিতে, এবং বেসিক বাংলা গান, বেসিক ভজন, সেই জায়গায়ও তো তিনি একটা বিস্ময়কর প্রতিভা বলা যেতে পারে। তার একটি কথা মনে হয় যে তিনি একবার বলছেন যে যদি কখনো দৃষ্টিশক্তি ফিরে পাই তাহলে কার মুখ দেখতে চেয়েছিলেন জানো? তিনি যাকে দিয়ে সবচেয়ে বেশি গান মানে গাইয়েছেন আর কি, তিনি জেসুদাস। এবং সবচেয়ে বেশি গান তিনি জেসুদাসকে দিয়ে এবং হেমলতাকে দিয়ে গাইয়েছেন। মনে রাখতে হবে সেই সময় লতা মঙ্গেশকর জি আছেন, আশা ভোসলে আছেন, কিন্তু তার সত্ত্বেও তিনি হেমলতা এবং জেসুদাসকে দিয়ে সবচেয়ে বেশি গান গাইয়েছেন। তিনি প্রায় শেষের দিকে এসে বলছেন যে যদি কখনো আমার দৃষ্টিশক্তি ফিরে আসে ওর মুখটা দেখতে আমার বড্ড ইচ্ছে করে। এই আর কি, এই ধরনের কথার মধ্যে দিয়ে একজন মানে যিনি স্রষ্টা, তিনি তার যে মনের ব্যাকুলতা আকুলতা সেটা প্রকাশ পায়। আমরা গানে যাই, পরের গানে। যেহেতু দর্শক বন্ধুদের ফোন পাচ্ছি না, দর্শকদের হয়ে তোমার কাছ থেকে কিন্তু সেই পঙ্কজ উদাসজি সেই গানটি আমরা শুনে নেব, কারণ পঙ্কজ উদাসজিকে শ্রদ্ধা জানাতে আজকে শুরু করেছিলাম, চিঠি আইয়া একবার শুনে নেব। সেটা কখন গাইবে সেটা তোমার উপরে ছাড়লো। একেবারে তুমি বলছো সত্যি কানে বাজছে, চেষ্টা করতে পারি অল্প একটুখানি। এখন তাহলে বাংলা গানেই যাই, ওনার সৃষ্টি করা রবীন্দ্র জয়ন্তীর গাওয়া এবং ওনার সুর এবং ওনারই কথায় একটি বাংলা গান, করোনা কো রাধারানী, খুব মজার গান এবং উনি সত্যি খুব সুন্দর গেয়েছে। আমি চেষ্টা করব ওনার মতো করে গানটাকে ফুটিয়ে তোলার, মানে আমার মতো করে গানটাকে ফুটিয়ে তোলার। করোনা তো রাধারানী প্রেম করারে ভুল, করোনা তো রাধারানী প্রেম করারে ভুল, ভুল রাখিতে ও রাধে ভুল রাখিতে শ্যাম যাবে, শ্যাম রাখিতে যাবে ভুল রাখিতে শ্যাম যাবে, শ্যাম রাখিতে যাবে। করোনা তো রাধারানী প্রেম করারি ভুল, করোনা তো রাধারানী প্রেম করারি ভুল, ভুল রাখিতে ও রাধে ভুল রাখিতে শ্যাম
শ্যাম যাবে শ্যাম রাখিতে যাবে গো। মিছে কেন বিবাদ করো মনেরই সাথে, মনকে বেঁধে রাখা সে তো তোমারই হাতে। ও মিছে কেন বিবাদ করো মনেরই সাথে, মনকে বেঁধে রাখা সে তো তোমারই হাতে। সুনয়নে কি নয়নে দেখেছ তারে, যে তোমারে চাইনি তুমি চেয়েছ তারে, যে তোমারে চাইনি তুমি চেয়েছ তারে। এই জগতে পোড়ায় আছি যত নষ্টের ফুল, করুণা করা ধরানি প্রেম করারে ভুল। রাখিতে ওরারে ভুল রাখিতে শ্যাম যাবে শ্যাম রাখিতে যাবে ভুল। ভুল রাখিতে শ্যাম যাবে শ্যাম রাখিতে যাবে ভুল। করুণা তো রাধা রানী প্রেম করারে ভুল, করুণা তো রাধা রানী প্রেম করারে ভুল। ভুল রাখিতে শ্যাম যাবে শ্যাম রাখিতে যাবে ভুল। ও রাধে ভুল রাখিতে শ্যাম যাবে শ্যাম রাখিতে যাবে ভুল। ও রাধে ভুল রাখিতে শ্যাম যাবে শ্যাম রাখিতে যাবে ভুল। কি আবার সত্যি মানে বাংলা ভাষায় কতটা দখল থাকলে এই ধরনের সঙ্গীত লেখা যায়, তাই না? শুধু কম্পোজিশন তো নয়, মানে লেখাটাও মানে এই ধরনের পোয়েট্রি লেখা, সেটা তিনি বাংলা ভাষাভাষী মানুষ ছিলেন না, কিন্তু তা সত্ত্বেও কি অসাধারণ বাংলা বলতেন। এবং আমার ব্যক্তিগতভাবে রবীন্দ্র জৈন লাইভ কনসার্ট দেখার সুযোগ হয়েছিল, সেটা আপনাদের সঙ্গে একটুখানি না বললে এটা অসম্পূর্ণ থাকে। হ্যাঁ, তো সেটাই বলছি, এত সুন্দর উনি বাংলা বলতেন সেই কনসার্টে দাঁড়িয়ে গান গাইতে গাইতে, এবং মানুষের সঙ্গে কথা বলতেন, এবং বাংলা হিন্দি সমস্ত গান এত সুন্দরভাবে তিনি পরিবেশন করতেন, এবং প্রচণ্ড এনার্জি নিয়ে গাইতেন, এবং একদম মনে হচ্ছে সমস্ত শরীর দিয়ে মন দিয়ে তিনি গাইছেন। সবটা সেই কালো সানগ্লাস পরা, মুখ চোখ ঢাকা, এবং মাথা ঝাঁকড়া ঝাঁকড়া চুল প্রায় ঘাড় অব্দি নামানো। আমার না সেই স্মৃতিটা তুমি যখন গাইছো, অনেকদিন পর রবীন্দ্র জয়ন্তীর উপরে একটা বিশেষ পর্ব, এবং সেই স্মৃতিটা বারবার করে সেই দেখা স্মৃতিটা সেই সময় অনেক দিন আগে যখন ঠিক রামায়ণ রিলিজ হয়েছে, এবং আরেকটি বিখ্যাত তার ফিল্ম রাম তেরি গঙ্গা মেলি রিলিজ হয়েছে, ঠিক সেই সময় 1985-86 এরকম হবে হয়তো সময়টা। সেই সময় দেখা রবীন্দ্র জৈন লাইভ কনসার্ট, এবং সেগুলো না স্মৃতির পটে বারবার করে ফিরে আসছিল। তখন আমি ছোটই বলা যায়, খুব ছোট অবস্থায় যা, এবং ছোট অবস্থা যেগুলো দেখা যায় সেগুলো মানুষ কখনো ভোলে না। এখন আমরা দেখলে হয়তো কাল পরশু ভুলে যাব, কিন্তু ছোট অবস্থা যেগুলো দেখা যায় সেগুলো যেন একেবারে মানে মাথার মধ্যে প্রিন্ট হয়ে থাকে। তো সেটা এবং ওরকম একজন বিশেষ প্রতিভা সম্পন্ন মানুষকে তুমি গাইছো না, আমার ঠিক সেই দিনের দৃশ্যগুলো তিনি যেভাবে গাইছিলেন সেগুলো না মনে পড়ছে আর কি, মানে সেটা স্বাভাবিক। আমরা তাহলে পরের গানে যাই। একদম, পরের গানটিও তোমাকে একটু নস্টালজিয়ায় ফিরিয়ে নিয়ে যাবে বটেই। এটি খুব প্রচলিত একটি সিনেমার গান, ওনারই লেখা, রাম তেরি গঙ্গা মেলি। আমি বলছিলাম আর কি রাম তেরি গঙ্গা মেলির কথা। রাম তেরি গঙ্গা মেলি রাজ কাপুরের প্রোডাকশন, এবং তার নির্দেশনা, এবং তারপরে আবার হেনা,
এই দুটো ছবিতেই তিনি হচ্ছে সুর কম্পোজ করেছেন এবং দুটোই অত্যন্ত মিউজিক্যাল ফিল্ম বলা যায়। একেবারে। হ্যাঁ, রামত্রি গঙ্গামে তো মিউজিক ছাড়া এবং প্রত্যেকটি গানই সুপার ডুপার হিট। একদম। এই রামত্রি গঙ্গামে নিয়ে আমার একটি ব্যক্তিগত কথা আবার বলবো, আজকে খুব নিশ্চয়ই। ব্যক্তিগত জায়গায় যেতে হচ্ছে, গানটা শুনে নি। সেই আহা, क्या बात। सुन साहिबा सुन आह, सुन सुन प्यार की धुन धुन सुन साहिबा सुन 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 प्यार की धुन ओ मैंने तुझे चुन लिया तू भी मुझे चुन 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 सुन सुन साहिबा सुन ओ प्यार की धुन ओ कोई हसीना कदम पहले बढ़ाती नहीं मजबूर दिल से ना हो तो पास आती नहीं मजबूर दिल से ना हो तो पास आती नहीं खुशी मेरे दिल को हद से ज्यादा है तेरे संग जिंदगी बिताने का इरादा है ओ प्रीत के धागे तो भी संग मेरे बुन सुन सुन साहिबा सुन 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 प्यार की धुन सुन 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 साहिबा सुन तू जो हाँ कहे तो बढ़ जाए बातें हो तेरा इशारा तो चल दूँ मैं साथ भी हो तेरा इशारा तो चल दूँ मैं साथ भी तेरे लिए साहिबा नाचूंगी मैं गाऊंगी हद से ज्यादा तुझे जिंदगी निभाऊंगी ओ डाल दे निगाह करके प्यार का शगुन सुन साहिबा सुन 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 प्यार की धुन सुन साहिबा सुन सुन प्यार की धुन ओ मैंने तुझे चुन लिया तू भी मुझे चुन साहिबा सुन प्यार की धुन क्या बात, क्या बात। সত্যি তুমি যে কথা বলছিলে যে নস্টালজিক করে দেওয়ার মতনই গান একটি, এবং ওই যে বললাম যে একটা সময় ছিল যখন ছোটদের বড়দের ছবি দেখা একদম নিষিদ্ধ ছিল, আমাদের কোনোভাবে সিনেমা হল এই সমস্ত ছবিগুলো দেখতে যাওয়ার জন্য অ্যালাউ করা হতো না, কিন্তু এই ছবিটি বেরোনোর আগে এতটাই চারদিকে সাড়া ফেলেছিল যে আমাদের দেখতেই হবে। আমার বন্ধু বান্ধবরা মিলে প্ল্যান করলাম দেখতে যেতে হবে। প্রথম শো দিনটি ছিল সপ্তমীর দিন, তো আমার মনে আছে পরিষ্কার, এবং আমরা গিয়ে দেখলাম যথারীতি টিকিট শেষ, এবং টিকিট শেষ হলে যেভাবে টিকিট কাটতে হয় আর কি, অনেক বেশি টাকা দিয়ে সেভাবে মারামারি করে কোনো রকম করে টিকিট নিয়ে সেই প্রথম শোয়ে দেখা, ম্যাটিনি শোয়ে দেখা, একদম সামনে বসে ফার্স্ট রোয়ে বসে রামত্রি গঙ্গামণি দেখা, হ্যাঁ, এবং এছাড়া অন্য কোনো সিট ছিল না আর কি। সেদিন সেখানে বসে দেখতে হয়েছিল সপ্তমীর দিন ম্যাটিনি শো, প্রথম শোয়ে দেখা এই সিনেমা, কোনোদিন ভুলতে পারবো না আর কি। সেই স্মৃতিটা মনে পড়লো, এবং প্রচুর ভালো ভালো গান
এবং তখন তো নিয়ম খুব কড়া শাসনের মধ্যে আমরা বড় হয়েছি, সেখানে এই ধরনের ছবি দেখার কোনো অনুমতি ছিল না, তাই অন্য ছবির নাম করে সিনেমাটা দেখেছিলাম, এখনো সেটা মনে এবং পড়ে। পুজোর দিন বলে সেই সেই ছাড়টা ছাড়টা পেয়েছিলাম আর কি। যাই হোক, তবে একটা কথা বলি, এই সিনেমা দেখার কথা নিয়ে তুমি যেটা বললে, আমি মায়ের থেকে শুনেছি, আমার মা নিশ্চয়ই দেখছে, হাসবে এখন এটা শুনলে, সে মাদের কলেজের যে সমস্ত ক্লাসগুলো অফ থাকতো সেই সময় হিসেবে তারা ঠিক করে রাখতেন যে ওই সময় কি সিনেমা দেখতে যাওয়া হবে, তো বন্ধু বান্ধবরা মিলে যেতেন সিনেমা দেখতে। এবং আমরা যেগুলো লস করে গেছি সেগুলো হচ্ছে এই যে তুমি বললে ব্ল্যাকে টিকিট কাটা, সম্ভবই না এখন এখন ওটিটি প্ল্যাটফর্ম অনলাইনে টিকিট কাটা হচ্ছে, একদম সম্ভবই না। সেকেন্ডলি এই যে মাঝখান দিয়ে বাদামালা যাচ্ছে, একটু এই ঝুড়ি এবং বাজে, টিকিটটা একটু নিয়ে এই বেরিয়ে এলো যেন বিশ্ব জয় করে, হাত কেটে গেছে ওইটুকু জায়গার মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে টিকিটটা বার করে আনার মধ্যে বিশ্বজয়ের হাসি, বিশ্বজয়ের হাসি। এবং কত ভিড় হতো সেই সময়, সাংঘাতিক মানে ভিড় সিনেমা হতো, হলে সেই সিনেমা হলগুলি বন্ধ হয়ে গেল, তাই না? একেবারে। এখন অবশ্য একটা অন্যরকম অনুভূতি। আবার দেখো না সেই আনন্দ এখন আর ওই ঘরে ওটিটি প্ল্যাটফর্মে বা আইনক্সে সেখানে গিয়ে সেই অনুভূতিগুলো হয় না মনে হয়, জানি না, আমাদের পরবর্তী জেনারেশনের কাছে জিজ্ঞাসা করতে হবে, তারা তো সেই অনুভূতি পেলই না। সুতরাং আমাদের কাছে এগুলো রূপকথার গল্পের মতো। হ্যাঁ, পরের গানে যাচ্ছি, চেষ্টা করব গাইতে। এটাও একটি পুরুষকণ্ঠী গান, তো আমি জেসুদাসজি যেতেই হবে আর কি, হেমলতাজি এবং জেসুদাসজির গানে যেতেই হবে, নাহলে তো রবীন্দ্রজয়ন্তী পুরো হবেন না, সম্পূর্ণ হবেন না। তো চেষ্টা করব গাইবার, শুনি। जब दीप जले आना, जब शाम ढले आना, जब दीप जले आना, जब शाम ढले आना, संकेत मिलन का भूल न जाना, मेरा प्यार ना बिसराना, जब दीप जले आना, जब शाम ढले आना। पलकड़ डगर बुहारूंगा, तेरी राह निहारूंगा,
আশ্চর্য সুন্দর একটি গান এবং এইটিও একটি গানে ভরা সিনেমা বলতে গেলে চিতচোর। চিতচোর ছবির বাসু চ্যাটার্জি আমার অত্যন্ত ফেভারিট ডিরেক্টর। বাসু চ্যাটার্জি ঋষিকেশ মুখোপাধ্যায় এবং তারই তিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিলেন। পরবর্তীতে অসাধারণ সমস্ত ছবি বানিয়েছেন। অমিতাভ বচ্চন বাসু চ্যাটার্জির সিনেমায় অভিনয় করে তিনি বারবার করে তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করেন এবং বাসু চ্যাটার্জির বিখ্যাত ছবিতে সিনেমায় অংশগ্রহণ করেছিলেন আমান পালেকরজি এবং জারিনা বাব এই ছবিতে চিতচোরে। এবং চিতচোরে আরও তুমি অনেক ভালো ভালো গান রয়েছে, সেগুলো হয়তো আমরা যদি সময় পাই আমরা নিশ্চয়ই শুনবো। কিন্তু এতক্ষণ ধরে আমাদের সঙ্গে যারা অসাধারণ বাজাচ্ছেন তাদের সঙ্গে একটুখানি আরেকবার পরিচয় হয়, নতুন করে পরিচিত হয়নি। আমাদের ডান দিকে তালবাদ্যে রানা সরকার এবং তারপরে কি প্যাডে রয়েছেন, অক্টোপ্যাডে রয়েছেন শুভজ্যোতি। শুভজ্যোতি আজকে রয়েছেন অক্টোপ্যাড নিয়ে। এরপরে বাঁদিকে অর্থাৎ শালিনীর বায়ে রয়েছেন গিটারে সুশান্ত দাস এবং তারপরে রয়েছেন দীপঙ্কর সেনগুপ্ত কিবোর্ডে। এভাবেই আমরা আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সমস্ত যারা মিউজিক করছেন আর কি, বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো বাজাচ্ছেন, তাদেরই অসাধারণ সহযোগিতা ছাড়া তো সম্ভব নয়। এবং শুভজ্যোতি আর রানা আজকে তালবাদ্যে যে সমস্ত রিদিমগুলো বাজাচ্ছে এবং দীপঙ্কর দাস সুশান্ত যেগুলো বাজাচ্ছে সেগুলো মানে একদম ছবির সে মেন সে সমস্ত ফিলারগুলো যখন মাঝখানে বাজে সেগুলো আমাদের প্রায় মুখস্থ মতো এবং সেগুলো শুনতে শুনতে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হয়। এবং এই সবটা দিয়ে একটা মিউজিক্যাল সেশন তৈরি হয়, একটা মানে সম্পূর্ণ মিউজিক পূর্ণতা পায়, সঙ্গীত একটা পূর্ণতা পায়। এবার কি ছবি সিনেমা গান শোনাবে বলো, নাকি বেসিক কোনো গান শোনাবে? এবার যে গানটি শোনাবো সেটির সাথে একটি গল্প জড়িয়ে রয়েছে এবং খুব ইমোশনাল সেই গল্পটা, বিশেষ করে আমার কাছে। কারণ বলছি, রবীন্দ্র জৈনজির যখনই কলকাতায় আসতেন, তুমি যেটা বলছিলে যে নির্মলা মিশ্রজির সাথে ওনার একটা অদ্ভুত কানেকশন, উনি কিন্তু নির্মলা মিশ্রজির খোঁজ করতেন এবং বাড়িতে যেতেন, তার বাড়িতে যেতেন এবং তার ছেলে হওয়ার পর তার গান লিখে দিয়েছিলেন তিনি। একদম এইটাই, সেই গানটি আমি গাইতে যাচ্ছি। যে উনি যখন শুনলেন যে ওনার একটি ছোট্ট ছেলে হয়েছে এবং যখন ওই বাড়িতে গেলেন নির্মলা মিশ্রজির সাথে দেখা করতে এবং দেখলেন যে ছেলেটির খুব সুন্দর আদো আদো কথা বলছে, সেই আদো আদো কথাগুলোকে ধরে উনি ওনার বাড়িতে ওখানে বসে কম্পোজ করলেন, লিখলেন এবং কম্পোজ করলেন। একেবারে। তা আমিও ওই খুদেকে বাড়িতে রেখে এসেছি। হ্যাঁ, তুমি খুদেকে বাড়ি থেকে রেখে এসেছো। একটু মনে করে এই গানটা গাওয়ার চেষ্টা করব। খুব সুন্দর। এই গানটা কোথায় মানে ব্যক্তিগত অনুভূতিগুলো একজন স্রষ্টার সৃজন দিয়ে আমরা কিভাবে মিলিয়ে নিতে পারি, তাই না? এই কারণেই তো একজন স্রষ্টা যিনি বড় হন, যিনি মহান হন, তার সঙ্গে আমরা নিজেদের জীবনের প্রত্যেকটি মুহূর্তকে বিভিন্ন সময় কিভাবে রিলেট করতে পারি, মিলিয়ে নিতে পারি। আজকে ওইখানে বসে গাইছে স্টুডিওতে বসে, কিন্তু তার সঙ্গে রবীন্দ্র জয়ন্তী যে সেই দিনের ঘটনা, অর্থাৎ তিনি যখন নির্মলা মিশ্রজি শুনলেন যে ছেলে হয়েছে, তিনি তখন বম্বেতে কাজ করছেন, কিন্তু তখন ফিরে এসে তিনি বারবার খোঁজ করতেন তার নির্মলা মিশ্রজির বাড়িতে এসে তার ছেলেকে দেখে, তার কথা শুনে যে গানটি লিখলেন, তৈরি করলেন, শুনি এখন। বলে তাকে
বাংলা হিন্দি একসঙ্গে মিশিয়ে গাইলো এবং লক্ষণীয় ব্যাপার যে প্রথম লাইনটি কিন্তু তিনি বাংলা থেকে যখন তিনি হিন্দি করছেন কোনো পরিবর্তন করছেন না, বৃষ্টি বলে টাপুর টুপুরি আছে একদম, এবং রাইমিংও সেম, রাইমিংও সেম, ঝিলমিল এবং ঝিলমিল খিলকে। হ্যাঁ সত্যি অদ্ভুত লাগে যে তিনি যেমন পরিবর্তন করছেন সিনেমায় ব্যবহার করে, সিনেমাটার নাম এই মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু এটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই অরুণ গোবিল যিনি রাম হয়েছিলেন তিনি এটার হিরো ছিলেন তখন, কিন্তু নামটা অসাধারণ, বৃষ্টির একটা দৃশ্য এবং সেখানে কিন্তু রাইমিং একদম চেঞ্জ করছে না, একই শব্দবন্ধ আছে হিন্দিতেও, তাই এটাই কিন্তু এই গানটার বৈশিষ্ট্য। এবার পরের গানে চলে যাইতে হবে। পরের গান নির্মলা মিশ্রজি, খুব পরিচিত এবং ভীষণ একটি সমৃদ্ধ করা গান। আচ্ছা শুনে নিই। জীবন ছিল নদীর মতো গতিহার। জীবন ছিল নদীর
সত্যি অসাধারণ একটি কম্পোজিশন এবং নির্মলা মিশ্রজির একটি বিখ্যাত গান, এবং অনেকেই এই গানটি করে থাকেন রবীন্দ্র জয়ন্তীর এই সুর সৃষ্টির মধ্যে দিয়ে। গানগুলো কেমনভাবে যুগ যুগ ধরে আমরা শুনে আসি, এবং তিনি যে কথা বলছিলাম যে অনেক সিনেমায় তিনি সুর করেছেন, তার মধ্যে যে বিখ্যাত তো অবশ্যই রাম তেরি গঙ্গা मैली হেনা, এবং এছাড়াও আছে নদিয়া কি পার, সদাগর ইত্যাদি প্রচুর ছবি, এবং বাংলাতেও তিনি বেসিক গান যেমন গেয়েছেন করেছেন ভজনে, সেই ধরনের ভক্তিগীতিমূলক গানেও তিনি ছিলেন অত্যন্ত সিদ্ধহস্ত। এবং তার রাম তেরি গঙ্গা मैलीর জন্য তিনি 1985-তে তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান, এবং 2015-তে তার সঙ্গীত জীবনের স্বীকৃতি হিসেবে পদ্মশ্রী পেয়েছেন। এবং যার গান দিয়ে আজকে শুরু হলো পঙ্কজ উধাসজি, তিনিও পদ্মশ্রী পেয়েছেন 2006-এ। এখন কি পঙ্কজ উধাসজির গানটি শুনে নেব নাকি চিঠি আইয়ায়? নাহলে আজকে তো দর্শক আমাদের ফোন করতে পারছেন না, তাদের নিশ্চয়ই অনুরোধ আসতো, সেটা আমি ফিল করছি, অনুভব করছি। সুতরাং একটু শুনে নিই, তারপরে আমরা একটি গানের পরে যাই। একদম তোমার কথা ফেলা যাবে। তুমি যেহেতু রাম তেরি গঙ্গা मैली বলছিলে, হ্যাঁ, একটি গান যেটি ছোট থেকে আমাকে প্রচুর অ্যাওয়ার্ড পেতে সাহায্য করেছে। কতটা ভালো গাইতে পারবো জানি না, চেষ্টা করব। তোমাকে অ্যাওয়ার্ড পেতে সাহায্য করেছে ওই গানটি? আচ্ছা, ওই গানটি যেখানে যেতে সেখানে গেয়ে ফেলতে আর কি? হ্যাঁ, যেখানে সুযোগ পেতাম গেয়ে ফেলতাম। এবং এরকমও হয়েছে যে অনেক ছোট তখন, আমি ধরো ক্লাস 9-এ পড়ি হয়তো, 2008-9, সেই সময় দর্শকরাও অনুরোধ করতো যে শালিনী তোমার গলায় এই গানটি ওই গানটি শুনতে চলি। হ্যাঁ, তো এই গানটির সাথে একটু অদ্ভুত একটা স্মৃতি জড়িয়ে আছে, এবং প্রচুর ওই স্টেজে উঠে প্রাইজ নেওয়ার একটা বেশ আনন্দ আছে। শুনি, চেষ্টা করবো গানটা। एक
কি বলবো বলুন তো, এই ছবির গানগুলো শুনতে শুনতে বড্ড নস্টালজিক হয়ে পড়ছে এবং আপনারা হচ্ছেন, এবং বারবার করে শুনলেও চিরনতুন চিরকালীন মনে হয় গানগুলোকে। এবং সত্যি সত্যি তো এই গানের মধ্যে দিয়ে এই যে ভক্তিরস যেভাবে ফুটে ওঠে, এবং প্রত্যেকটি গান রবীন্দ্র জৈনজির কম্পোজিশনের মধ্যে দিয়ে একটা ডিভোশনাল ফিলিংস যেন আমরা দেখতে পাই। তার প্রত্যেকটি কম্পোজারের তো একটা নির্দিষ্ট একটা ঢং থাকে, একটা বৈশিষ্ট্য থাকে। তার মধ্যে কিন্তু রবীন্দ্র জৈনজি এদিক দিয়ে মানে তার প্রত্যেকটি গানের মধ্যে দিয়ে, তার লেখার মধ্যে দিয়ে কিন্তু তার মধ্যে যে ডিভোশনাল যে অ্যাপ্রোচ সেটি কিন্তু আমরা দেখতে পাই। এবং প্রত্যেকটি গান রামত্রিগঙ্গাবলীর যে গানগুলি সব সুপার টুপার হিট গান, এবং তাই যখন শুনছি আজকে অত্যন্ত ভালো লাগছে আমাদের শুনতে। নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে, কিন্তু দুর্ভাগ্য আপনাদের কথাগুলো আজ আমরা জানতে পারছি না। সত্যি তাই, ছুটে গেল হয়তো। হ্যাঁ, ওই তুমি বললে গান গল্পে কথায় একটু হয়তো এপিসোডটা আরো বেশি জমে গেছে, এবং নিশ্চয়ই তোমার এত ভালো সঞ্চালনা সবাই এনজয় করছে। না তাহলে আমরা কি এবার একটুখানি যাই, চিঠি আইতে যাই। কথাটা আর ফেলতে পারছি না, তবে কারণ দেখো যার গাওয়া, হ্যাঁ শ্রদ্ধেয় স্বর্গীয় শ্রী পঙ্কজ দাসজির গাওয়া, আমি চেষ্টা করতে পারি একটু। না সবই তো আমাদের চেষ্টাই, কারণ যেই জায়গায় এই জায়গাগুলো পৌঁছে যায় তার পরবর্তীতে আমরা শুধু চেষ্টাই করতে পারি, চেষ্টা করতে করতে যতদূর যাওয়া সম্ভব। একদম একদম, তাও ঠিক বলেছো। সেটাই যা, আমি অল্প করে একটু শোনাচ্ছি। অবশ্যই। আসলে যারা এখন এই গানটি শুনলেন হয়তো অনেক পরে টেলিভিশন সেট খুলেছেন বা দূরদর্শন চ্যানেলে এসছেন, ডিডি বাংলা চ্যানেল দেখা শুরু করছেন, তাদের জন্য বলি যে আজকে আমাদের পর্ব রবীন্দ্র জয়ন্তী সাজানো ছিল, কিন্তু যেহেতু আমরা গত 26 তারিখে পঙ্কজ দাসজিকে হারিয়েছি, তাই আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম পঙ্কজ দাসজির গান দিয়ে। এবং এই গানটি ছাড়া মনে হয় তাকে সম্পূর্ণভাবে ধরা যায় না, ধরা সম্ভব নয়, যেহেতু সম্পূর্ণ এপিসোডটি পর্বটি পঙ্কজ দাসজিকে নিয়ে নয়, তাই এই গানটি অল্প করে আমরা শুনে নিলাম। আমরা আবার রবীন্দ্র জয়ন্তীর গানে যাব। আসলে চিঠি তো আমাদের দেশ থেকে এখন উঠেই গেছে, সরকারি চিঠি ছাড়া আর কোনো চিঠি বাড়িতে আসে না, কোনো ডাক পিয়ন আসে না। সেই কারণেই যারা একটু পেছনের দিকের মানুষ তারা এই চিঠি আইয়ের গানের সঙ্গে সঙ্গে নিজেদের ইমোশনসগুলো, নিজেদের অনুভূতিগুলো, অনুভবগুলো একটু মিলিয়ে দেখতে পারবেন। আজকে এই হোয়াটসঅ্যাপের জামানায় বা আমাদের এই অত্যন্ত দ্রুত একটা প্রযুক্তিগত পৃথিবীতে দাঁড়িয়ে আমরা এই চিঠির মর্ম বুঝতে পারি না, বুঝতে পারবো না। সময় বদলে যায়, দিন বদলে যায়, আমাদের অনুভবগুলো পাল্টে পাল্টে যায়, কিন্তু একটা সময় সেই খামে ঢোকানো চিঠি, খাম খুলতে খুলতে তার যে অনুভূতি, সেই খামের যে গন্ধ, তার ভেতরে চিঠির মধ্যে যে আঙুলের স্পর্শ, কালির মধ্যে মিশে থাকা যে প্রেম, যে ভালোবাসা, যে হতাশা, যে যন্ত্রণা, সবটা নিয়েই এই গানটি একটা আলাদা মহত্ব, আলাদা মাধুর্য নিয়ে আমাদের সামনে আসে। তাই এই গানটি চিরকালীন, চিরদিন আমাদের মধ্যে থাকবে। আমরা পরের গানে যাই।
পরের গানটি শ্রদ্ধেয়া হৈমন্তীজির গাওয়া, হ্যাঁ। হৈমন্তী শুক্লাজির গাওয়া, একটি পুজোর গান, কিন্তু রবীন্দ্র জৈনজিরই লেখা এবং অসম্ভব সুন্দর একটি গান, যেটি ছাড়া পুজোর কোনো অনুষ্ঠানই সম্পূর্ণ হয় না, এবং ভীষণ সুন্দর গানটি শোনাবার চেষ্টা করব। মা গো ডাকে তোমার সারা বছর ধরে, মা গো ডাকে তোমায় সারা বছর ধরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে। এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা, এত নিঠুর কেন মা
আজকের মতো রবীন্দ্র জয়ন্তীকে নিয়ে আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। অনেক গান বাকি থেকে গেল, হয়তো আবার কখনো দেখা হবে। ভালো থাকুন সকলে।